প্রতিষ্ঠিত হওয়ার পরেও কেন বিয়ে করতে চাইছো না? বলবে বলবে করেও কেন পরিবারকে বলতে পারছো না আমার কথা? তোমার সমস্যাটা কোথায়? নাকি কখনো আমাকে ভালোই বাসনি? তৌকিরের শার্টের কলার টেনে দাঁতে দাঁত পিষে বলল অনন্যা। চোখের কোণে উপচে পড়া মেঘরাশি আনাগোনা। তৌকির আশেপাশে নজর বোলায়। উপস্থিত সবার মনোযোগ এখন তাদের দিকে। কেমন বাঁকা চোখে তাকিয়ে আছে মানুষগুলো। কলার থেকে হাত সরিয়ে মিনমিনে গলায় বলে, মানুষ দেখছে অনন্যা। তেলে বেগুনে জ্বলে ওঠে অনন্যা। অগ্নিঝরা কণ্ঠে বলে, দেখুক মানুষ। পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। তুমি পাবলিক প্লেস, এটা সবার সামনে সিনক্রেট করো না। কেন শান্ত হব বলতে পারো? আমার বয়সটা কি আমার বাড়ছে না কমছে? বাবা মা আমার জন্য টেনশন করে মরছে। একের পর এক অজুহাতে আর কত বিয়ে ভাঙবো আমি? সমবয়সী সবাই স্বামী সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে, আর আমি এখনো নিজের বিয়ে ঠেকাই তোমায় পাওয়ার আশায়। সবার কটু কথা শুনি, সুযোগ পেলেই কথা শোনাতে ভুল করে না লোকজন। তুমি তো বেকারও নও। যদি বেকার হতে তাও মনকে বুঝাতে পারতাম বেকারত্বের জন্য কিছু করতে পারছো না, কিন্তু এমনটা তো না। ভালো মনের চাকরি করার পরেও কেন পিছিয়ে যাচ্ছ? বিয়ে ভাঙতে ভাঙতে আমি ক্লান্ত, আর পারছি না। নিজের সমস্ত অভিযোগ নির্দ্বিধায় বলে দুহাতে চোখের পানি মুছে নিল অনন্যা। চোখের কাজল লেপটে গেল আশেপাশে। তৌকির লেপটে যাওয়া কাজল সযত্নে মুছে দিতে চাইলে পিছিয়ে আসে সে। মলিন স্বরে পুনরায় বলে, তোমার সমস্যাটা আসলে কোথায়? আমি তোমায় বলছি, তোমরা প্রেম করার সময় খোঁজো ম্যাচিউরিটি, আর বিয়ে করার সময় খোঁজো ষোড়শী কিশোরী, একেবারে কচি মেয়ে। 1 বছর 2 বছর আমায় বিয়ে করবে বলে ঘুরালে, তারপর বলবে বাবা মা মানবে না, তোমার বয়স বেশি। আমায় ভুলে যাও, নয়তো কোনো কচি চাচাতো মামাতো কিংবা ফুফাতো বোন এসে হাজির হবে তোমার বিয়ে করার জন্য। অনন্যা, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায়। ফিসেল হাসে অনন্যা। তৌকিরকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলে, আমি ভুল বুঝতেছি না। যে প্রেমিক প্রতিষ্ঠিত হওয়ার পরেও নিজের প্রেমিকাকে বিয়ে করে না, সে আর কোনোদিন বিয়ে করবেও না। তাই একেবারে ভেঙে গুড়িয়ে যাওয়ার আগে নিজেকে সামলে নিচ্ছি। তুমি মুখ ফুটে কিছু বলার আগেই তোমায় পথ থেকে সরে দাঁড়ালাম। আত্মসম্মান বোধ আমার একটু বেশি কিনা? কথাগুলো বলে যত্ন করে রাখা তৌকিরের দেওয়া উপহারগুলো তার হাতে দিয়ে উল্টো পথে হাঁটা ধরে। স্তম্ভিত হতবিম্বল তৌকির অবাক চোখে তাকিয়ে আছে। কিসব পাগলামি করছো অনন্যা? আমার কথাটা তো শুনবে। দাঁড়ায় অনন্যা, কিন্তু পিছু ফিরে না। আজ আমি শুনতে আসিনি, এসেছি বলতে। আমার বলা শেষ। ভালো থেকো নতুন কাউকে নিয়ে। অনন্যা যাওয়ার পানে নিষ্ফল চোখে তাকিয়ে আছে তৌকির। পিছু ডাকতে গিয়েও ডাকে না। আশেপাশের মানুষ কেমন অদ্ভুত চোখে দেখছে। মুখে মাস্ক লাগিয়ে সেও চলে গেল নিজ গন্তব্যে। 30 রোজা শেষ হওয়ার পর ঈদের দিন আজ। উৎসব উৎসব আমেজ চারিদিকে। অনন্যার মা হরেক রকম পদ রান্না করছেন। ভোরে উঠে রান্না শুরু করেছেন তিনি। 9টা বাজতে চলল, এখনো রান্না শেষ হয়নি। ভুরু কুঁচকে তাকায় অনন্যা। কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘেমে গায়ের জামা ভিজে চুপচুপ। এত কিছু কেন রান্না করছো আম্মু? এত সব কে খাবে? মেহমান যারা আসে কেউ 1 চামচ খায়, আর কেউ খায়ও না। আমি আর অর্পা তো এইসব মিষ্টি জাতীয় খাবার পছন্দও করি না। কেন শুধু শুধু এত কষ্ট করছো? 30টা রোজা রাখলাম, আর আজ ঈদের দিন ভালো মন্দ রান্না করবো না? আমাদের উৎসব মানেই তো ঈদ। ভালো মন্দ রান্না করতে তো নিষেধ করিনি, তাই বলে এত কিছু রান্না করবে? অপচয় হবে তো মা। ফুস করে নিঃশ্বাস ফেলে অনন্যার মা। তোর ভালো না লাগলে তুই তোর রুমে চলে যা। এটা ওটা বলে জ্বালাবি না একদম। আমার রান্নায় ভুল হয়, তোর কথা শুনতে গিয়ে কি দেখে কি দেই মনে থাকে না। কথা আর বাড়ায় না অনন্যা, নিজের কাজে মন দেয়। সাহসা তিনি অনন্যাকে বলে, তোর আর কিছু করতে হবে না। ঈদের দিন গোসল করে পরিপাটি হয়ে থাক। কাজটা শেষ করে যাই। পেঁয়াজগুলো নিজের হাতে নিয়ে তিনি পুনরায় বলেন, আমি সামলে নিতে পারবো, তুই যা। রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা গায়ে জড়িয়ে ছুটোছুটি করছে। কেউ আইসক্রিম খাচ্ছে, কারো হাতে হাওয়াই মিঠাই। জানালা দিয়ে এক মনে এসব দেখে চলেছে অনন্যা, পলকহীন চাহনি।
অন্তরস্থলে অন্তরস্থলে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব। আকস্মিক হাতের স্পর্শে ধ্যান ভঙ্গ অনন্যার। অর্পা গোসল সেরে নতুন জামা পরেছে। বোনের আমায় কেমন লাগছে আপু? দিকে তাকিয়ে একগাল হাসে সে। খুব সুন্দর। তুমিও তাড়াতাড়ি গোসল সেরে নাও। বলে সে ডাইনিং টেবিলের সামনে গেল সাজার জন্য। অর্পা সামনে থেকে যেতেই স্তব্ধ নিঃশ্বাস ফেলে অনন্যা। হাতে থাকা মোবাইলের দিকে তাকায়। সেই দিনের পর মোবাইল বন্ধ রেখেছিল সে। সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছিল দূরে। আজ সকালে ঘুম থেকে উঠেই আগে মোবাইল অন করেছে। মনের মধ্যে যেই মানুষটার বাস, তার একটা বার্তা পাওয়ার জন্য। আমরা প্রিয় মানুষের সাথে যতই রাগ করি না কেন, যতই মুখে বলি না কেন তোমার সাথে আমার সম্পর্ক নেই, তারপরেও আশা রাখি সে আমাদের রাগ ভাঙাবে, আমাদের অভিমান বুঝবে, একবার বলবে তুমি বললেই বুঝি সব শেষ হয়ে যাবে। আফসোস, এমনটা সব সময় হয় না। তৌকির অনন্যাকে কল থাক একটা মেসেজও করেনি, বলেনি। পাগলামি করো না, আমি তোমায় অনেক ভালোবাসি। কান্না পেয়ে গেল তার। তার মানে তৌকির তাকে ভালোবাসে না, সবটা অভিনয় তার। টাইম পাস করেছে। ভালোবাসলে 1 মাস অন্তত যোগাযোগের চেষ্টা করত। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে মায়ের বকুনি শুনে শেষ পর্যন্ত গোসল সেরে নতুন জামা পরেছে অনন্যা। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। অনন্যার মা তার চুল মুছতে মুছতে আপন মনে বকবক করছে। মা যেভাবে বকাঝকা করে খাওয়াই, গোসল করতে বলি, পরের মা করবে এসব? নিজের যত্ন নিতে নিতে শিখ। বড় হয়ে গেলি এখনো নিজের যত্ন নিস না। ঈদের দিন এখনো অবধি কিছু মুখে দিলি না। আমি মা, সন্তান কিছু না খেলে আমার ভালো লাগে? আহ, থামবে মা, আমার তো খিদেই পাচ্ছে না, কি খাবো আমি? তন্মধ্যে অনন্যার বাবা এসে উপস্থিত হয় সেখানে। তুমি এখানে? ওইদিকে ওনারা চলে এসেছে। তুমি যাও, আমি আসি। অনন্যা তার মাকে প্রশ্ন করে। কে আসবে মা? ছেলে পক্ষ। চট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ে অনন্যা। কি, ঈদের দিন কেউ মেয়ে দেখতে আসছে মা? এসব কি ধরনের কথাবার্তা? এই জন্য তুমি এত রান্নাবান্না করছো? আমরাই বলেছি ঈদের দিন আসার জন্য, তুই রেডি হয়ে নে মা। কিং কর্তব্য বিম্মত অনন্যা মায়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তিনি চলে যেতেই সমস্ত রাগ অভিমান ভুলে তৌকির নাম্বারে ফোন লাগায় সে। তবে তার আশায় এক বালতি জল ঢেলে অপর পাশ থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠস্বর। আপনি যে নাম্বারে কল করেছেন এই মুহূর্তে তা বন্ধ আছে। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ক্যান নট বি রিচড। কান থেকে মোবাইল নামায় সে। চোখের টলমল করছে অশ্রুকণা। ভেজা কণ্ঠে বলে, তুমি আমায় কখনো ভালোবাসোনি তৌকির। ভালোবাসলে আমার একটা কথা এভাবে ছেড়ে দিতে পারতে না। না, এতদিন আমার সাথে যোগাযোগবিহীন থাকতে। তুমি চেয়েছিলে আমি যেন তোমায় নিজ থেকে মুক্তি দেই, তবে নাও মুক্তির স্বাদ। সাহেরা বেগম ঘণ্টাখানিক পরে আবার এলেন মেয়ের রুমে মেয়েকে নিতে। কিন্তু অনন্যা থ হয়ে সেখানেই বসে আছে, জড়বস্তুর ন্যায়, পাংশুটে মুখে, অনুভূতিহীন হয়ে। জেদে কিংবা রাগের বশে অনেক কিছুই আমরা করে ফেলি। আদৌ কি মন থেকে বলি, কিংবা প্রিয় মানুষটাকে বলতে বলতে মন থেকে মুছে ফেলতে পারি না তো। অন্তরস্থলে তার অস্তিত্ব রয়ে যায়, মস্তিষ্কে থাকে তার বাস। তিনি এসেই তাগাদা দিতে বললেন। ওরা তোকে দেখার জন্য বসে আছে, আর তুই এখনো রেডি হসনি? সে কখন বলে গেলাম রেডি হতে? ফাঁকা ঢোক গিলে মায়ের দিকে তাকায় সে, টলমল চোখ। পলক ফেললেই বাঁধ ভাঙবে। আমি কি বোঝা হয়ে গেছি আম্মু? না তো, কিন্তু সবকিছুরও একটা নির্দিষ্ট সময় থাকে মা। আব্বু কি করে ঈদের দিন হুট করে আমাকে পাত্রপক্ষ দেখতে আসতে বলে? হুট করে না তো মা, প্রস্তাব এসেছে 15 রোজার পর। তোর আব্বু এই কয়েকদিন ছেলে এবং ছেলের পরিবারের খোঁজ খবর নিয়েছে। ভালো পরিবার, ছেলেও ভালো, ভালো পজিশন জব করে, আর কোনো বাজে অভ্যাসও নেই। প্রত্যেক বাবাই এমন একজন ছেলে চায় তাদের মেয়ের জন্য। বলতে বলতে অনন্যার চুলগুলো বেঁধে দিলেন তিনি।
পুনরায় বললেন। এভাবে মিষ্টি লাগছে তোকে, চল। পলক ফেলে অনন্যা। অপ্রাপ্তির অশ্রু স্পর্শ করে গাল। তার মা দেখার আগেই অতি সর্পণ্যে মুছে ফেলে সে। সাহেরা বেগম একটু সামনে যেতে অর্পা অনন্যার হাত টেনে ধরে আবদারের স্বরে বলে, ওরা বেশি টাকা দিলে কিন্তু আমায় ওই হ্যান্ড পার্সটা কিনে দিতে হবে। বোনের দিকে অনিমেষ চেয়ে থেকে মলিন হাসে সে। তারপর পা বাড়ায় বসার ঘরের দিকে। অনাকাঙ্ক্ষিত পাত্রের জায়গায় তৌকিরকে দেখি স্তব্ধ, হতবম্ব অনন্যা। চোখে মুখে হাজারো বিস্ময়, অবিশ্বাসের রেখা। বারবার মনে হচ্ছে অক্ষিক ভ্রম, অথচ তৌকির স্বাভাবিক। একজন অপরিচিত মানুষ যেভাবে থাকে ঠিক সেভাবেই বসে আছে। তার আচরণও তেমন। অনন্যাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে হালকা কাশল তৌকির। হতভম্ব অনন্যাকে দেখে বেশ মজা পাচ্ছে সে। কাশির শব্দে সম্ভিত ফিরে পেল অনন্যা। সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয় সে। মাথা নুইয়ে হাত কসলাচ্ছে। ব্যাপারটা না বোধগম্য হচ্ছে না, আর না বিশ্বাস। সবটাই কেবল অবচেতন মনের কল্পনা অনুভূত হচ্ছে। আপনাদের যা জানার প্রশ্ন করতে পারেন। বলে উঠলেন অনন্যার বাবা আলী আকবর। একজন শিক্ষিত মেয়েকে নাম, ঠিকানা এসব জিজ্ঞেস করা বোকামি। আমি এসব জিজ্ঞেস করব না। আমার প্রশ্ন হাতে গোনা কয়েকটা। তারপর কোমল স্বরে পুনরায় প্রশ্ন করেন, মা, নামাজ পড়ো, রোজা রাখো? তৌকিরের মায়ের প্রশ্নে হ্যাঁ সূচক মাথা ঝাঁকায় অনন্যা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, একটা সংসার সামলাতে পারবে মা? পুরো একটা সংসার নিজের মতো করে সুন্দর করে সাজাতে পারবে? পড়াশোনা নিয়ে আমার কিংবা আমাদের কারো আপত্তি নেই। সমাজে বাঁচতে হলে প্রত্যেকটা মেয়েরই পড়াশোনা জানাও জরুরি। আসলে ছেলের বাবা ছেলের উপর সমস্ত দায়িত্ব দিয়ে অবসরে আছেন। আমিও আমার সমস্ত দায়িত্ব ছেলে বউয়ের উপর দিয়ে অবসরে যেতে চাই। পারবে সংসার সামলাতে? অনন্যা আর চোখে নিজের মায়ের দিকে তাকায়। এমন হুট করে তাকানোতে অপ্রস্তুত হলেন তিনি। খানিক বাদে মৃদু হাসলেন। অনন্যা ঢোক দিলে ধীর গলায় আওড়ায়, আপনি একটু একটু করে দেখিয়ে দিলে সব পারবো। তাহেরা শেখ আর কথা বাড়ালেন না। ঘটক তার পান খাওয়া দাঁত লালগুলো বের করে হাসলেন। একটা মিষ্টি টুক করে মুখে পুরে নিয়ে বললেন, আমি আগেই বলেছি এ লাখে একটা, এমন শান্তশিষ্ট মেয়ে আর পাবেন না। তারপর তৌকিরের বাবা জহির উদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই সাহেব, আপনার প্রশ্ন থাকলে করেন। যা প্রশ্ন করবে মেয়ে মাশাআল্লাহ সব উত্তর দিতে পারবে। আমার কিছু জানা নেই। ছেলের বউ সবসময় থাকবে তার শাশুড়ির সাথে। আমি যেমন খাঁটি সোনা এনেছি, সেও আমার ছেলের জন্য খাঁটি সোনাই আনবে। তারপরও আপনার কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আলী আকবর কথাই তিনি না বোধক মাথা নাড়ালেন, অর্থাৎ ওনার কোনো প্রশ্ন নেই। তাহলে ছেলে মেয়ে দুজনকে আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দিন। ওরা নিজেদের মধ্যে করে কিছুক্ষণ কথা বল। ঘটকের কথায় সায় জানালো সবাই। আলাদা করে কথা বলার জন্য অনন্যার রুমে পাঠালো দুজনকে। সময় গড়ালো, অথচ কারো মুখে কোনো কথা নেই। অনন্যা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। হাত ভাঁজ করে অভিমানী মেয়েটাকে দেখছে তৌকির, যে ভুল করেও তার দিকে তাকাচ্ছে না। বুঝলো অভিমানের দরজা খুব শক্ত করে দেওয়া হয়েছে। আপনি কি বিয়েতে রাজি না? আপনার পরিবারে কি কোনো প্রকার জোর করছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিয়েতে রাজি না। আপনি কাউকে ভালোবাসেন? তৌকিরের কণ্ঠে মেশ রসিকতার ছোঁয়া। তৌকিরের খোঁচা দেওয়া কথা শুনেও কোনো হেলদোল নেই অনন্যার। গম্ভীর মুখ অন্যদিকে চেয়ে আছে। স্তব্ধ শ্বাস ফেলে তৌকির। রাগ কমেনি এখনো? এবারও নীরব অনন্যা। আমি জানি তোমার রাগ করাটা স্বাভাবিক, কিংবা ঠকে যাওয়ার ভয় থাকাটাও স্বাভাবিক। আজকাল প্রেমিকরা কিছুটা করার সাথে সাথে এই প্রিয় মানুষটাকে বধূ সাজিয়ে ঘরে তোলে, কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন। অনন্যা এবারে মুখ তুলে তাকায় তৌকিরের দিকে। তৌকির পুনরায় বলে, তোমায় কখনো বলা হয়নি, আজ বলছি কিছু কথা। আমি এসএসসি দেওয়ার কয়েক মাস আগেই বাবার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। বাবার অবস্থা আশঙ্কাজনক ছিল, কেউ ভাবেনি বাঁচবে। আমাদের ভিটের সাথে কিছু জমি বন্ধক রেখে বাবার অপারেশন করা হলো। অসুস্থতায় বাবার চাকরি চলে গেল। সেই থেকে
আমাদের পরিবারের নামে ধস। শুরু হয় আর্থিক টানাপোড়েন। বাবার পেছনে জমানো সব অর্থ শেষ হয়ে গেল। বাবার সাথে সাথে থাকতে গিয়ে আবার আর এসএসসি দেয়া হলো না। রেজাল্টের দিন সবাই যখন হাসি মুখে বাড়ি ফিরছিল, আমি তখন মন খারাপ করে বসেছিলাম। রেজাল্ট আমারও পাওয়ার কথা ছিল। অসুস্থ শরীর নিয়ে বাবা আমার বুকে জড়িয়ে কেঁদেছিলেন। অতীত মনে করে গলা ভারী হয় তৌকিরের। খানিকক্ষণ চুপ থাকলো, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। একটু স্বাভাবিক হতে আবারও বলতে লাগলো, বলেছিলেন আমি জীবনে অনেক বড় হব। এরপর থেকে শুরু হয় আমার জীবনের লড়াই। আমার পড়াশোনা কিংবা চাহিদার প্রেশারটা অসুস্থ বাবাকে দিতাম না। ওই বয়সে অনেক কিছুই বুঝতে শিখেছি। টিউশনি করে খরচ চালাতাম। সাংসারিক টানাপোড়েনে এই পর্যন্ত এসেছি। এখনও বাবা ওষুধ খেলে ভালো থাকে, না হয় যন্ত্রণায় কাতরায়। অনার্সের ফাইনাল ইয়ারে খবর পেলাম বন্ধকের টাকা না পেলে চাচা বাড়ি বিক্রি করে দেবেন। আমি বাবাকেও কিছু বলিনি, সোজা চাচার পায়ে পড়ে রইলাম। বললাম যে করে হোক আমি সব শোধ করব, তারপরও যেন কাউকে আমাদের ভিটে বিক্রি না করে। চাচা বলেন, তুই এত টাকা কোথায় পাবি? চোখ বন্ধ করে বলেছিলাম আমার বাবা দোয়া করেছে আমি জীবনে অনেক বড় হব। এরপর অনার্স শেষ করার সাথে সাথে চাকরিটা কিভাবে যেন হয়ে গেল। এতটুকুই বুঝেছিলাম সব আল্লাহর রহমত। আল্লাহ কাউকে ভাতে পারে না। সেই থেকে প্রতি মাসে একটু একটু করে চাচার সমস্ত ঋণ পরিশোধ করছি। আর বছর দেড়েক কিংবা 2 বছর টাকা দিলে মোটামুটি একটা লাইনে চলে আসবে সব। বাবা এসবের কিছু জানে না। ভিটের দলিলটা আমি বাবাকে কোনো এক বিশেষ দিনে উপহার দিতে চাই। আমি আমার বাবার খুশিটা দেখতে চাই, কেননা বাবা ওই ভিটের আশা ছেড়ে দিয়েছে। আমি চাইনি আমাদের টানাপোড়েন তুমি দেখো, তাই কখনো এসব নিয়ে তোমার সাথে আলোচনাও করিনি। একটা চিন্তামুক্ত সংসার দিতে চেয়েছিলাম তোমায়, কিন্তু তুমি আমার কাছাকাছি আসার জন্য বড় উতলা হয়ে আছো তুমি। বয়স বেশি বলে আমি তোমায় দূরে ঠেলে দেবো না, দূরে ঠেলে দেবো বলে ভালোবাসিনি আমি। অনন্যা গভীর কণ্ঠে প্রশ্ন করে, এই কয়দিনের সমস্ত টানাপোড়ান শেষ? না তো। তবে বিয়ে করতে এলেন যে? এসেছি কারণ আমার একজন সহযোদ্ধা প্রয়োজন, একজন সহযোগী প্রয়োজন, একজন সহধর্মিণী প্রয়োজন, যে আমায় বিপদে ভরসা দেবে, সাহস যোগাবে, যার সান্নিধ্যে আমি একটু শান্তি পাবো, স্বস্তি পাবো। সমস্ত দুশ্চিন্তা সাইডে রেখে যাকে জড়িয়ে ধরে ঘুমালে একটু মানসিক শান্তি পাবো। একা একা লড়াই করতে করতে ক্লান্ত আমি। নির্লজ্জের মতো ওনাদের কাছে গিয়ে বলেছো বিয়ের কথা? মায়ের সাথে অনেকটা ফ্রি আমি, বাকি একটু ইঙ্গিত দিলেই বোঝা যায়। সেদিন রাস্তায় রাগারাগি করার পর ভীষণ রাগ হয়েছিল আমার। সবার সামনে এত পাগলামি করায় অভিমানও হয়েছে। রাতে ঠান্ডা মাথায় তোমার দিকটা ভাবলাম। তুমি তোমার জায়গায় ঠিক। আমার টানাপোড়েনের কথা চিন্তা করে তোমার অপেক্ষা করালে তো চলবে না। মাকে শুধু এতটুকুই বলেছি, ছোট্ট জীবনের এই লড়াইয়ে আমার একজন সহযোগিতা প্রয়োজন। ব্যাস, খুঁটিয়ে খুঁটিয়ে তোমার কথা জেনে নিল। তারপর ঘটক ধরে তোমাদের বাড়ির প্রস্তাব পাঠায়। তোমার ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য আমি এবং আমার পরিবার হাজির। বাবা মাকে একটা কথা বলেছে একটু আগে, মনে আছে? আমার খাঁটি সোনা। এই কথাটা কিন্তু সব স্বামী তার স্ত্রীকে বলে না, কিংবা বলতে পারে না। অনন্যার পাশে গিয়ে বসে তৌকির। তুমি জানো আমার মা আসলেই খাঁটি সোনা। বাবার যা অবস্থা ছিল অন্য কেউ হলে হয়তো ফেলে চলে যেত। এত অভাব অনটনের মাঝেও মা এটা ওটা করে সংসার টিকিয়ে রেখেছে, বাবার যত্ন নিয়েছে, কোনোদিন টু শব্দটি করেনি। অনন্যার হাতটা শক্ত করে ধরে তৌকির, হাতের দিকে তাকিয়ে নরম গলায় বলে, অনন্যা, আমিও কোনো এক সময় বুক ফুলিয়ে বলতে চাই তুমি আমার খাঁটি সোনা। হবে আমার খাঁটি সোনা, হবে আমার সহযোদ্ধা, হবে আমার সহধর্মিণী, আমার মনের রানী, হাজারো বিপদের মাঝে একটু আশ্রয়স্থল। টলমল চোখ অনন্যার। এই অশ্রু কষ্টের না, আন্না অপ্রাপ্তির। এই অশ্রু সুখের, এই অশ্রু তৃপ্তির। অনাকাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দে। কল্পনাকে বাস্তবে রূপ দেখবে সেই খুশির। তৌকিরের চোখে চোখ রাখে সে, স্থির চোখের মণি। টলমল চোখে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল সে। তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। ফিরিয়ে দিলে যে নিজের প্রতি নিজের অবিচার করা হবে। সম্পর্কটার একটা নাম হবে সেই আনন্দে। বুকের বাঁ পাশে অনন্যার হাতটা রাখে, চোখ বুজে বলে, যদি শারীরিক সৌন্দর্য বিলীন হয়ে শরীরের রূপ হয়ে যাচ্ছে, তাই আমার কেবল তোমাকেই চাই। যদি এই জন্মের পরে থাকে আরও কোনো জন্ম আর বিধাতা দেয় ঠায়, সেই জন্মেও আমার কেবল তোমাকেই চাই। একসাথে যুদ্ধ হওয়ার পরে ভাঁজ পড়া হাতে হাত রেখেই বলতে চাই, আমার শুধু তোমাকেই চাই।